হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আজকে তোমাদেরকে অনেক মজার একটি গল্প শোনাবো। তো চলো দেরি না করে গল্প শুরু করা যাক। তার আগে বলছি, আমার গল্প যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পুরো গল্পটা তোমরা শুনবে, আমার পাশে থাকবে। ওকে, চলো শুরু করি। প্রিয় বন্ধুরা, আমার নাম হচ্ছে নীলু। আমি শহরে একটি বাড়িতে বসবাস করি। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি। আমার বিয়ে হয়ে গেছে ১.৫ বছর হয়েছে। আমার স্বামী ছিল প্রবাসে। আমার ছোট থেকেই স্বপ্ন ছিল আমি একটি প্রবাসী ছেলেকে বিয়ে করব। কারণ আমি প্রবাসী ছেলেদের সম্পর্কে অনেকটা জেনেছি। তারা নাকি তাদের স্ত্রীকে অনেক সম্মান করে, ভালোবাসে, ইজ্জত করে। এজন্যই আমার স্বপ্ন ছিল আমি প্রবাসী একটি ছেলেকে বিয়ে করব। তো ফাইনালি আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। আমার যে ছেলের সঙ্গে বিয়ে হয়েছে সে প্রবাস করে। আমার স্বামী দেখতে অনেক সুন্দর। সে একজন সুদর্শন পুরুষ। আমার বিয়ের পর স্বামীর সঙ্গে খুব বেশি দিন থাকার সৌভাগ্য হয়নি। আমার স্বামীর বাড়িতে আমি থাকি, আমার শ্বশুর থাকে, আর হচ্ছে বৃদ্ধ যে চোখে দেখতে পায় না আমার দাদি শাশুড়ি থাকে। আমার দাদা শ্বশুরও নেই, আমার শাশুড়ি মাও নেই। তারা অনেক আগেই পৃথিবী ছেড়ে চলে গেছে। যাই হোক, সব মিলে আমার সুখের একটি সংসার। খুব ভালোভাবেই কাটছিল আমার প্রত্যেকটা দিন। আমার স্বামী প্রতিদিন বেশ কয়েকবার আমাকে ফোন দিত, আর বিশেষ করে রাতে তো দিতই। রাতে ফোন করে সে আমার সঙ্গে রং বেরঙের কথা বলতো। আমার তাতে শারীরিকভাবে খারাপ লাগলেও মনটা খুবই ভালো হতো, কারণ সে আমাকে অনেকটা রেসপেক্ট করতো। এভাবেই চলতে থাকে আমার প্রত্যেকটা দিন। তারপর একদিন আমার শ্বশুর আমাকে বলল, উম, বৌমা নীলু শোনো তো। আমি তার কাছে চলে গেলাম। আমি বললাম, বাবা কী হয়েছে বলুন। বললো, আমার পায়ের চারিগুলো না অনেক বড় হয়ে গেছে। আমি না আহ, একটু ঝুঁকে যে কাটবো সেটা পারছি না, একটু কেটে দিবে। আমি বললাম, কেন নয়, দিন। বাবা আর শ্বশুরের মধ্যে তো কোনো পার্থক্য নেই, তাই না? তাছাড়া এটা আমার কর্তব্য। আপনি পারছেন না, আমি করে দিচ্ছি। বললো, সত্যি তুমি অনেক ভালো। শ্বশুরের এই কথা শুনে আমি আরও আনন্দের সঙ্গে শ্বশুরের সব কাজ করতে থাকলাম। আমি হাত পায়ে চারিগুলো সযত্নে কেটে দিলাম। আমার শ্বশুর অনেক খুশি হয়ে গেল। খুশি হয়ে যে আমাকে আশীর্বাদও করলো। আমি বললাম, বাবা আপনার যখন যেটা লাগবে আপনি আমাকে বলবেন। অন্যদিকে আমার স্বামীর পারমিশনও ছিল যে আমার বাবা যখন যেটা চাইবে তখন যেন সেটা হয়। আমার বাবা আর এই দাদি ছাড়া দুনিয়াতে কিন্তু কেউ নেই। আমি আমার স্বামীকে বলতাম, তুমি টেনশন করো না, ওনাদের যত দায় দায়িত্ব আছে এখন থেকে আমার। তোমার অবর্তমানেও আমার, তোমার বর্তমানেও আমার। কারণ এটা আমার দায়িত্ব, আমি এ বাড়ির বউ। কখনো আমি তাদের উপরে কোনো কাজে অবহেলা করব না। এ কথা শুনে আমার স্বামী অনেক খুশি আমার প্রতি। যাই হোক, এভাবেই চলছিল সব কিছু। তো মাঝে মধ্যে স্বামীর সঙ্গে কথা বললে মনটা এমনি একটু ইচ্ছে ইচ্ছে করতো। তোমরা তো বুঝতে পারোই মন কী চাইতো। খুব খারাপ লাগতো, মনমরা হয়ে বসে থাকতাম। আমার শ্বশুর আমাকে বলতো, নীলু আমাকে ১ কাপ চা দাও। ওনাকে চা দিতে গেলে হয়তো বা আঙ্গুলের সাথে একটু আঙ্গুল রাখলে কেমন জানি লাগতো শরীরের মধ্যে, কিন্তু নিজেকে অনেক সকষ্টে আমি কন্ট্রোল করে নিতাম। মনকে বলতাম, এটা কি ভাবছি, আমার স্বামী দূরপ্রবাসে বসে আছে, মোটেও এটা ভাবা যাবে না। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। যাওয়ার পর আমার শ্বশুরের রুমে খুব বেশি একটা আমার যাওয়া হয় না, আর গেলেও সব সময় আমি কোনো না কোনো কাজ নিয়ে যাই। বাড়িতে তো বুয়া আছেই, সমস্ত কাজকাম করে চলে যায় দিনের বেলায়। তো একদিন দেখলাম ঘরটা খুব এলোমেলো। আমি ভাবলাম বিছানাটা আজ আমি নিজের হাতে গুছিয়ে দেব। এই বলে আমি তার ঘরে গিয়ে তার বালিশের তলায় যে জিনিস পেলাম তা দেখে তো আমার চোখ আটকিয়ে গেল। দেখলাম কি ওখানে কিছু খেলাধুলা গল্পের বই। আমি বইগুলো নিয়ে পড়তে থাকি। পড়তে থেকে আমার মনটা ভীষণ জেগে ওঠে। তারপর এমনভাবে আবার রেখে দিই যাতে সে কিছুই বুঝতে না পারে। বাড়ির সব কাজকাম শেষ করে রাতে যখন আমি তার ঘরে গেলাম কয়েল জ্বালিয়ে দিতে, কয়েলটা আমার হাতে ছিল। সেখানে যে দৃশ্য দেখলাম তা দেখে তো একদম চোখ আটকিয়ে গেল আমার। দেখলাম শ্বশুর বসে বসে খুব সুন্দর করে কাজ করছে, মোবাইলে ওইসব দেখছিল।
একদম ঘেমে অস্থির হয়ে গেছে। অস্থির, এতটা ক্লান্ত লাগছে। আমার তো মন চাইছিল আমি যে ওনাকে একটু হেল্প করে দিই, কিন্তু তা কি আর সম্ভব? আমি চুপচাপ করে বাইরে দাঁড়িয়ে থাকলাম যে আমার শ্বশুরের কাজ শেষ হোক, তারপরে আমি ওনাকে না হয় কয়েলের বাটিটা ওনার খাটের নিচে রেখে দিব। এই করে না দেখার ভান করে ওখান থেকে আমি কিছুটা আড়ালে চলে আসলাম। দেখলাম শ্বশুর হাতের মধ্যে কী সব নিয়ে বাথরুমের দিকে যাচ্ছে। সব কিছু একদম আটা গুলালে যেমন হয় ঠিক তেমনই। তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ প্রিয় বন্ধুরা। তারপরে ওয়াশরুম থেকে বের হয়ে আসতে আমি তার ঘরে ঢুকি, ঢুকে কয়েলটা রাখি। তাকে আমি বলি, বাবা যেটা করছেন সেটা আপনার বয়সের তুলনায় মোটেও ঠিক নয়। কারণ এভাবে আপনি করতে করতে অসুস্থ হয়ে যাবেন। এভাবে কাজকাম করার দরকারটা কি? এই কথা বলে আমি চলে গেলাম। কিছুক্ষণ পর দেখলাম যে আমার শ্বশুর আমার রুমে এসেছে। আসার পরে বলেছে যে, তুমি আমার ঘরে কি জাজুজি করো নাকি? আমি বললাম, তা মোটেও নয়। আপনি তো জানেন রাতের গ্লাসে দুধ দেওয়া থেকে শুরু করে কয়েল জ্বালানো যা যা লাগে সবটাই করি, কিন্তু কে জানতো আমার চোখে এরকম কোনো দৃশ্য পড়ে যাবে। আমি দুঃখিত, আমি কিন্তু ইচ্ছে করে কিছু দেখতে যাইনি। তারপর থেকেই দেখতাম সেই দিন থেকে আমার শ্বশুর আমার পিছনে ঘুরঘুর করত। একদিন আমি ছাদে যাব কাপড় লাড়তে, আমার শ্বশুর আমাকে বলছে, তুমি ছাদে একা একা যেও না। আমি বললাম, কেন যাব না? কাপড় দিতে হবে ছাদে, আমাকে যে যাওয়াই লাগবে। তাছাড়া আমার খুব ফাঁপড় লাগতেছে, ছাদে গেলে খোলা আবহাওয়ায় আমার মনটা ভীষণ ভালো লাগে। বললো, ঠিক আছে, আমিও যাচ্ছি। তারপর আমার পিছু পিছু আমার শ্বশুর মশাই ছাদে উঠে এলো। আসার পরে আমি যখন কাপড়গুলো ছড়িয়ে দিলাম, আমাকে একটা পুরনো চাবি দিল। দেওয়ার পরে বলতেছে, বৌমা তুমি এই চাবিটা দিয়ে ভিতরের স্টোর রুমটা খোলো। ছাদে একটা স্টোর রুম ছিল, যা আমার বিয়ের পরে কখনোই খোলা হয়নি। ওটা খুলে দেখি ওখানে বেশ কিছু পুরনো জিনিসপাতি পড়ে আছে। তার থেকেও বড় কথা, একটা কোণার মধ্যে একটা তোশক এভাবে বটলানো আছে। বলল, এটাকে একটু ঝাড়া দাও। আমি বললাম, অনেক ধুলাবালু, ধুলো তো আমার অ্যালার্জি আছে। বলল, ঠিক আছে বৌমা, আমিই দিচ্ছি। এই বলে আমার শ্বশুর দিয়ে তোশকটা খুব সুন্দর করে বিছিয়ে নিল। সেখানে বালিশ চাদর সবই আছে। বলল, আর লজ্জা শরম করো না, তুমিও অনেক কষ্ট পাচ্ছ, আমি বুঝতে পারছি। আজকে থেকে তোমার প্রত্যেকটা কষ্টের সঙ্গী আমি হব। এই বলে শ্বশুর আমাকে ওখানেই ঠেলে দিল। দেওয়ার পরে খুব সুন্দর করে তার কাজটা সম্পূর্ণ করে নিল। এমনভাবে ঘষা মাজা করছিলেন ওয়ালগুলো পরিষ্কার করতে করতে, মানে এতটা হাঁপায় গেল, ক্লান্ত হয়ে গেল। আমি তো দেখে একদম ধাঁধা লেগে গেলাম যে এই বয়সেও উনি এত সুন্দর করে কাজ করতে পারে, তা তো না হলে বুঝতামই না। তারপরে খুবই তাড়াতাড়ি করেও 20 মিনিট লেগে গেল। খুব সুন্দর করে করে ওয়ালের একদম গোড়া থেকে মাথা পর্যন্ত মেজে 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 পরিষ্কার করলো। তারপর ওয়ালের উপরে লকেট দুইটা ছিল, সেই দুইটা লকেটকে সে অনেক সযত্নে পরিষ্কার করলো। এগুলো দেখে আমি অনেক খুশি হয়ে গেলাম। তারপরে আমি তাকে সাহায্য করতে থাকি। এভাবেই আমরা সেদিন 20 মিনিট সেই ঘরের মধ্যে বন্ধ থেকে পরিষ্কারের কাজ শেষ করে দ্রুত আমরা ছাদ থেকে নেমে যাই। তারপর থেকেই প্রতিদিনই আমার শ্বশুর আর আমি দুজন মিলে বাড়ির কাজ এভাবেই করতে থাকি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো প্রিয় বন্ধুরা, এই ওয়াল কোন ওয়াল, এই লকেট কোন লকেট। আমার শ্বশুর না ফ্লোরটা খুব সুন্দর করে করে মাজতো। আর উনি এত দক্ষ এ বয়সেও, কি আর বলবো তোমাদের। যাকগে প্রিয় বন্ধুরা, এভাবেই চলতে চলতে বেশ কিছুটা দিন চলে যায়। চলে যাওয়ার পর হঠাৎ করে আমার শ্বশুর একদিন অনেকটা অসুস্থ হয়ে যায়। আমি বিষয়টা আমার স্বামীকে জানাই। সে বলল, আমার বাবার খুব ভালো করে সেবা যত্ন করো, সে যাতে কোনো অভিযোগ করতে না পারে। আমিও আমার স্বামীর কথায় সব কিছু খুবই ভালোভাবে করতে থাকলাম। আমার শ্বশুর হাসপাতালে 14 দিন ছিলেন। থাকার পরে সে চলে গেল, তাকে আর আটকে রাখতে পারলাম না। অন্যদিকে আমার স্বামীও চলে এলো বাড়িতে। তারপরে আমার স্বামীর বক্তব্য ছিল এই যে, আর প্রবাস করব না, সারা জীবন এই প্রবাস করে শেষ করে দিলাম।
আর কে আছে, তুমি আর আমি ছাড়া আমার সংসারে? বৃদ্ধ দাদি। তারপরে আমার স্বামীর সঙ্গে আমি সুখে শান্তিতে সংসার করতে থাকলাম। তো প্রিয় বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পরবর্তী কোনো নতুন গল্প নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।